এখন রাত্র 7:30 বাজে। শীতের তীব্রতা উপেক্ষা করেও ডান পাশে আমাদের অনেক মা বোনেরা আছেন, তাদের সাথে বাচ্চারা আছে। সামনে আমাদের অনেক তরুণ এবং যুবকদের পাশাপাশি যারা মুরব্বীরা আছেন, এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমাদের কথা যারা শুনছে তাদের প্রত্যেককে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, ট্রাক মার্কার পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আমি যে মুহূর্তে আপনাদের এখানে বক্তব্য দিচ্ছি, ইতিমধ্যেই আগামী জাতীয় নির্বাচনের তফসিল দেওয়া হয়ে গেছে। আমাদের এই প্রোগ্রামটি ছিল বিকালবেলা, ঢাকা থেকে আসতে আমাদের লেট হওয়ায় সন্ধ্যা হয়েছে। সন্ধ্যার পরবর্তীতে আমাদের প্রোগ্রাম চলছে, অন্যথা হয়তো এই প্রোগ্রাম আমরা করতাম না। কারণ তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের কতগুলো দিক নির্দেশনা, নিয়ম নীতি আছে যেগুলো আমাদের সকল রাজনৈতিক দলকে মানতে হবে। আগামীতে আমরা যে একটি বহুল প্রত্যাশিত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। যে নির্বাচন আমি ডামির নির্বাচন হবে না, রাতে ব্যালট বাক্স ভরে রাখা হবে না, কেন্দ্রে গেলে আরেকজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বলা হবে না আপনার ভোট দেওয়া হয়ে গেছে। ওই দিন আর নাই, ওই নির্বাচন আর বাংলাদেশে আসবে না। কাজেই আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন নাই, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, জনতার অধিকার প্রতিষ্ঠা করেছি, এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আজকের এই পরিবর্তন এনেছি। তো কাজী আগামীতে এই জনগণই বৈধতা দিবে কারা সরকার গঠন করবে, কারা জনপ্রতিনিধি হবে। এবং নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কোনোভাবেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই আমরা বিশ্বাস করি সকল রাজনৈতিক দল কেন্দ্রীয় পর্যায় থেকে দেশব্যাপী তাদের নেতা কর্মীদের দিক নির্দেশনা দেবে। সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা যেন আইন, নিয়ম, কানুন মেনে নির্বাচনী মিছিল, মিটিং, সভা সমাবেশ করে প্রত্যেক প্রার্থীরা যেন পরমত সহিষ্ণুতার প্রতি শ্রদ্ধা দেখিয়ে পারস্পরিক শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রেখে যেন মিছিল, মিটিং করে কারো বিরুদ্ধে কারো কোনো আক্রমণাত্মক বক্তব্য, কাউকে হুমকি ধামকি, চোখ রাগানি, কিংবা একজনের মিছিল গেছে আরেকজনের কাউন্টার মিছিল হবে, একজনের প্রোগ্রাম গেছে আরেকজনের কাউন্টার প্রোগ্রাম হবে, এগুলা আর করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা সচেতন মানুষ, অনেকেই জানেন আমার এই ডান পাশে আছে এই বকুলবাড়িয়া গণ অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভাই, একজন শিক্ষক মানুষ, সাধারণ সম্পাদক হাবিব গাজী ভাই, আমাদের এই কবি নজরুল কলেজের ছাত্র। ওই ঢাকায় যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, চিকচাচ একটা মানুষ, কিন্তু ওই সময় ছাত্রলীগের দৌড়ানি খায় হামলা মামলার পরে আমাদের মিছিল করছে মিজান ভাই। এইখানে আমাদের ছাত্র নেতারা আছে, যুব নেতারা আছে, আমাদের বাদল ভাই, যিনি মূলত এই বকুলবাড়িয়ায় আমাদের সংগঠনটা প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রেখেছে। সবসময় আমাকে বলতো, ফোন দিলে, ভাই শাহজাহান খানের জন্য যেমনি ভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আপনি যেদিন এই জনপদে নামবেন আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। যদি এই নির্বাচন করতে গিয়ে একটা বাড়ি লাগে, একটা আঘাত আসে, ওইটা আপনার ভাইরা আঘাত আসবে, আপনি কবে আসবেন? কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা মিছিল করছি, মিটিং করছি, নির্বাচনী সমাবেশ করছি, আমাদের প্রিয় বাদল ভাই আমাদের পাশে থাকতে পারে নাই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি অত্যন্ত খুশি হয়েছি, তার ছেলে আমাদের সংগঠন এবং ছাত্র অধিকার পরিষদের দায়িত্ব আছে রিয়াদ, সাহসিকতার সাথে। আমি জানি যে অন্য অনেক জায়গার চেয়ে এইখানে যারা কাজ করেন, অনেক হুমকি ধামকি উপেক্ষা করে সাহসী আপনাদেরকে কাজ করতে হয়েছে। আজকে এইখানে যে এই সমাবেশ করেছেন এবং যারা এসেছেন, হুমকি ধামকি প্রতিকূলতা উপেক্ষা করে
আপনারা এসেছেন, হুমকি দামকে আমরাও দিতে পারি, চ্যালেঞ্জ আমরাও নিতে পারি। কিন্তু আমি সবসময় যেটা জুয়েল ভাই বক্তব্যে বলেছে, আমি বলেছি যে আমি এমন কিছু করতে চাই না যাতে এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, এলাকার মানুষ আমাকে নিয়ে কোনো সমালোচনা করবে সেটা আমি চাই না। ধৈর্যের পরিচয় দেন। আমরা ছোটবেলায় পড়েছি কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? রাস্তার কুকুর যদি আপনার পায়ে কামড় দেয়, আপনি কি জিদ করে রাগ করে একটা কুকুরের কামড় দিবেন? দিবেন না। কাজী যারা আজকে আমাদেরকে কটু কথা বলছে, বাজে ভাষায় সমালোচনা করছে, সে সমস্ত মানুষ অহংকার না, বাস্তবতা বলছি, আমাদের লেভেলের না। মানসিকতা, ব্যক্তিত্বে, রাজনীতিতে কোনো জায়গায় আমাদের ধারে কাছে নেই। তো তাদের জবাব দিয়ে কেন আমরা মুখ খারাপ করব? কেন আমরা মানুষের কাছে তাদের মতো নিম্ন রুচির হিসেবে আমরা উপস্থাপিত হব? কাজে এই জন্য বলেছি, যে যেভাবে বলুক, আমাদের সাহস এবং শক্তির জায়গা হচ্ছে জনগণ। এই মানুষ যাদেরকে ভোট দিবে তারাই আগামীতে জনপ্রতিনিধি হবে। হুমকি ধামকি দিয়ে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেছি। 2023 সালে চর বিশ্বাসের একটি মত বিনিময়ের সময় ঘোষণা দিয়েছিলাম যে যদি নির্বাচন করি, প্রথম নির্বাচন এই গোলাচিপা 10 মিনার এই অবৈধ অঞ্চল থেকেই করব। কিন্তু কখন নির্বাচন করব? যখন দেশে তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই সময় আমরা নির্বাচন করব। আজকে পরিবেশ তৈরি হয়েছে, আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এইটা তো আপনাদের বলার অপেক্ষা রাখেন, আপনারা জানেন, দেখেন, যেটা বলে ফুটবল মাঠে প্লেয়ার যারা, তারা কি ফুটবল নাড়ে চাড়ে, কৌশলে গোল দেয়, শট করে, যেদিকে ফুটবল ঘুরে ওইভাবে ঘোরে। তো ফুটবলকে ঘুরাই কারা? প্লেয়াররা। তো আমরা রাজনীতির মাঠে ফুটবল হতে আসি নাই, আমরা প্লেয়ার হয়ে আসছি। আমরা বাপদাদার কোঠায় আসি নাই, নিজের যোগ্যতায় সংগ্রাম করে রক্ত দিয়ে রাজনীতির মাঠ তৈরি করেছি, দল তৈরি করেছি। বইফোর দল না, নিবন্ধিত দল সারা বাংলাদেশে যার কার্যক্রম আছে। ইতিমধ্যেই 2 শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। 2-1 দিনের মধ্যে হয়তো আরো কিছু আসনে ঘোষণা হবে। তবে একই সাথে যেটা বলেছি, আমি অনেক কথা আঞ্চলিকভাবে বলতে পারি না, কারণ আমার এই কথাগুলো গোটা দেশের মানুষ শোনে। সোশ্যাল মিডিয়াতে, এইখানে মেইন স্ট্রিম মিডিয়া আছে, তাদের মাধ্যমে শোনে। কাজী আমাদের কাছ থেকে মানুষ আশা করে আগামীর বাংলাদেশকে আমরা কিভাবে পরিবর্তন করতে চাই, দূর দূরান্তের মানুষেরা কিভাবে ঢাকায় না এসে নিজের জেলায় বিভাগে সুচিকিৎসা পাবে, কিভাবে গরিব দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, আমাদের কাছ থেকে এই দিক নির্দেশনামূলক কথা আশা করে। সেই কারণে আমরা অন্যদের মতো শুধুমাত্র এলাকার মানুষকে খুশি করার জন্য, তুষ্ট করার জন্য কথা বলা ছাড়াও আমাদের একটা জাতীয় দায়িত্ব আছে। তো আজকে আপনারা লক্ষ্য করেছেন, আমার চেয়ে বয়স আপনাদের এখানে অনেকের বেশি, দাড়ি চুল পেকে গেছে। এরশাদের শাসনামল দেখেছেন, কেউ কেউ জিয়াউর রহমানের শাসনামল দেখেছেন, খালেদা জিয়ার সরকার দেখেছেন, শেখ হাসিনার সরকার দেখেছেন। এমনকি মানুষ বলে আর কি যে নক্ষত্রেরও পতন হয়। তো আওয়ামী লীগের মতো এরকম একটা দৈত্য দানবীয় সরকার, যাকে ভাবছিল যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে কেউ হটাইতে পারবে না, থানার পুলিশ, ইউনো থেকে শুরু করে ডিসি, এসপি, একেবারেই স্কুল, কলেজ, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী সবাই আওয়ামী লীগের লোক হয়ে গিয়েছিল। সেই আওয়ামী লীগের 5ই আগস্টের নির্মম পতনের পরে আওয়ামী লীগের নাম নেওয়ার এখন আর লোক নাই। কাজী
ওই যে বলছে নক্ষত্রেরও পতন হয়। বিশাল দল জনগণের বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই। তো কাজী আগামীতে কোন রাজনৈতিক দল, কোন নেতা জনগণের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশে টিকতে পারবে না। তো আমরা বলেছি যে আমরা যারা এই জুলাই গণ অভ্যুত্থান করেছি, এই নতুন বাংলাদেশ এনেছি, আগামীতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজপথের হরতাল অবরোধ নয়, আলোচনার টেবিলে জাতীয় সংসদে দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনা হবে। আন্দোলনকারী সকল অংশীদারদের প্রতিনিধিত্ব ওই সংসদে থাকবে, আলাপ আলোচনা সব সংসদে হবে। কাজে সেজন্য আমরা বলেছি আমরা হয়তো নির্বাচনী জোট করতে পারি বা আসন সমঝোতা করতে পারি। আসন সমঝোতা, এই আসনে আমাদের প্রার্থী থাকবে, অন্য আসনে অন্যদের প্রার্থী থাকবে। এইভাবে আসন সমঝোতা কিংবা একটা নির্বাচনী জোট গঠন করেই আমরা সকলকে নিয়ে আগামী নির্বাচন করতে চাই। এখন যারা দল করে, আমার দলের লোক প্রার্থী দেওয়া হইলে সে ডিসিশন মানবে, সব দলই যদি দল করে মানবে। মুই কি অনুরে ভাব দেখালে তো হবে না, দল করলে দলের নির্দেশনা থাকবে। তো কাজে সেই জায়গা থেকে বলছি আমরা আগামীতে সবাই মিলে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের মধ্যে দিয়ে আগামী 5 বছর একটা স্থিতিশীল সরকার গঠন করে এই দেশকে এগিয়ে নিতে চাই। আলহামদুলিল্লাহ ভাই, ইনশাআল্লাহ আমরা সেই সরকারে পাশ হলে, আজকে আপনারা দেখেছেন এখানে যারা শিক্ষকরা আশপাশ থেকে শুনেছেন, হাই স্কুলের শিক্ষকরা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে। আমার অফিসে গিয়েছে জেল ভাই অনেকের মাধ্যমে বার্তা পাঠিয়েছে, ভিপি নূর ভাইকে আমাদের পক্ষে একটু কথা বলতে বললেন। প্রাইমারি শিক্ষকরা আমাদের পক্ষে যেন ভাই একটা বক্তব্য দেন। ইমাম মসজিদরা চীন মসজিদ সম্মেলন কেন্দ্রে সমাবেশ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ছিলেন, আমিও সেখানে বক্তব্য দিয়েছি। মাদ্রাসার শিক্ষকরা নন এমপিভুক্ত শিক্ষকদের অধিকার আদায়ের জন্য ডেকে নিয়ে গেছেন, রাজপথে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, তাদের পাশে থেকেছি। তো কাজী আমরা তো শুধুমাত্র আঞ্চলিক বিষয় নিয়ে নয়, সকল শ্রেণী পেশার মানুষের অধিকার এবং ন্যায্যতার প্রশ্নে আমরা আমাদের ভয়েস রেজ করেছি, দাবি আদায়ের পাশে থেকেছি। ইনশাল্লাহ এই গলাচিপা 10 মিনিট থেকে আগামীতে যদি আপনাদের দোয়া এবং সমর্থনে জনপ্রতিনিধি হতে পারি, আপনারা দেখবেন আমাদের বদৌলতে উন্নয়ন, মানুষের উপকার শুধু এই গলাচিপা 10 মিনিট নয়, গোটা দক্ষিণাঞ্চল থেকে সারা দেশের মানুষ উপকৃত হবে। ফাহিম বলেছিল আমাদের সুযোগ আছে ঢাকা থেকে, সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করার, কিন্তু আমরা চিন্তা করেছি বিভিন্ন মানুষের উসিলায় এক একটা অঞ্চলকে আল্লাহ এগিয়ে নেয়, সেই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করে রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিল্পায়ন কর্মসংস্থান হয়। তো কাজী ওই চরাঞ্চল থেকে, এই অবহেলিত অঞ্চল থেকে আল্লাহ পাক এই এলাকার মানুষের জন্য কিছু করার জন্যই 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও কল্পনা করি নাই যে নির্বাচন হবে। 28 বছর হয় নাই যে নির্বাচন, সেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ভিপি বানাবে এবং তারপরে দেশের মানুষের সমর্থন সহযোগিতায় নির্বাচন করার সুযোগ পাবে, এটা কল্পনা করতে পারি নাই। আল্লাহ পাক দিয়েছেন। আপনাদের প্রতি আমার আহ্বান, কে কোন দল করে, মত করে, কোন দর্শন, এইগুলো আমাদের কাছে বিবেচনা পাবে না ইনশাআল্লাহ। আমরা সকল দল, মত, ধর্ম, বর্ণের মানুষকে নিয়ে এই গলাচিপা 10 মিনিটকে একটা রোল মডেল করতে চাই। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, কৃষি ব্যবস্থার ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নে। কারণ আমরা তরুণ নেতৃত্ব একটা দলের প্রধান। আমরা বলছি যে আমাদের স্লোগান দেই, দেশ গঠনে অংশ নিন, গণ অধিকার পরিষদে যোগ দিন, জনতার অধিকার আমাদের অঙ্গীকার,
আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। তো এই যে দেশ গঠনে অংশ নিন, আমরা যে দেশ গঠনের কথা বলছি, সারা বাংলাদেশকে আমরা একসাথে পরিবর্তন করতে পারবো না, অন্তত একটা জায়গা থেকে সেই পরিবর্তন করে মানুষের মাঝে উদাহরণ সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে আমরা দেখাবো আমরা ওই জায়গার দায়িত্ব পেয়েছিলাম, ওই জায়গাকে এইভাবে করেছি, আমাদেরকে বাংলাদেশের দায়িত্ব দিন। কাজে পাইলট প্রজেক্ট হিসেবে এই গলাচিপা 10 মিনার 2 উপজেলাকে আগামী নির্বাচনে যদি আপনারা নির্বাচিত করেন, পাইলট প্রজেক্ট হিসেবে এই গলাচিপা 10 মিনারকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি এবং সামাজিক সম্প্রীতি। আমি ব্যক্তিগতভাবে সিলেট অনেকবার গিয়েছিলাম, আওয়ামী লীগের আমলেও এই পটুয়াখালীতে প্রোগ্রাম করতে পারি নাই হাইনাদের কারণে, কিন্তু আমি সিলেট প্রোগ্রাম করেছি, রংপুরে সমাবেশ করেছি। সিলেটে বিএনপির মেয়র ছিলেন আরিফ ভাই, প্রোগ্রাম শেষে তার বাসায় 7 রঙের চাও খেয়ে এসেছিলাম। সিলেটের মানুষের মধ্যে ওই রাজনৈতিক বিভাজনের সময় কিছুটা ঐক্য, সহনশীলতা ছিল, সম্প্রীতি ছিল। কাজে আজকে দুঃখ লাগে, কষ্ট হয়, আফসোস হয়, সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীরা, ছাত্র দল, যুব দল, মূল দল, মায়ের কাছে তো মামু বাড়ির গল্প বলার কিছু নাই নাকি? আপনারা দেখছেন না আমরা আন্দোলন সংগ্রাম করছি না, ঘরে বসেছিলাম, আমরা ত্যাগ স্বীকার করেছি, রাজপথে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, আপনারা দেখছেন না? ইউটিউবে গুগলে সার্চ দিলে পাবেন না নিউজ, তো আপনারা দেখেছেন। সেই আন্দোলন সংগ্রামের কথা মানুষ দেখলে বুকে জড়াই ধরে, কান্না করে, ভাই 5 বছর বাচ্চার মুখ দেখি নাই, 15 বছর পরে দেশে এসেছি, ঘরে ঘুমাইতে পারি নাই, ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখতে পারি নাই, হাত কেটে নিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, 41টা মামলা, 200 মামলা। আপনাদের আন্দোলন না করলে ভাই এই পরিবর্তন হইতো না। আমরা বিএনপির লোকেরা স্বীকার করি, জামাতের লোকেরাও স্বীকার করি, সবাই বলে যে স্বীকার করি। আপনার জন্য দোয়া রইল ভাই, আমি অন্য দল করি, আপনার জন্য দোয়া রইল। আপনাদের মতো নেতা বাংলাদেশের প্রয়োজন। মানুষ বলে এই কথা, আমাদের কথা না, আপনারা মানুষের কাছে জিগান। কিন্তু আজকে নিজের এলাকায় আমাদের বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের ছোট্ট একটা অংশ, সবাই না, ছোট্ট একটা অংশ এত বাজে ভাষায় কথা বলে, সমালোচনা করে, ফেসবুকে লেখালেখি করে, দেখে খুব কষ্ট পায় যে এরা বিএনপি করে। কারণ বিএনপির সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ ইনক্লুডিং তারেক রহমান, তাদের সাথে কত মাধুর্যপূর্ণ হাসি মুখে আলাপ আলোচনা হয়। আজকেও যারা যুগপৎ আন্দোলন করেছিল শেখ হাসিনার পতনের জন্য, সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মিটিং চলছে বিএনপির সাথে। কেন? নির্বাচন কি সবাই মিলে করবে নাকি যে যার মতো করবে, সিদ্ধান্ত নিতে। কারণ আমরা মনে করি আগামীতে কেউ এককভাবে এই রাষ্ট্র চালাতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। কাজেই যদি অহংকার থেকে পতন হয়ে যায়, মুসিবত সবার কপালে আসবে। কাজে এই জন্য আলাপ আলোচনা চলছে, যে কারণ আন্দোলনটা সবাই মিলে করেছিলাম, অথচ এইখানে আমাদের একই বিশ্ববিদ্যালয়ের ভাই, আমি দোয়া করি আল্লাহ তার কল্যাণ দান করুক, তাকে অনেক দূরে এগিয়ে নেক, আমি দোয়া করি। কিন্তু মুখ দেখা দেখিও হচ্ছে না, খালি হুমকি দামকি। কিন্তু আমার জায়গা থেকে কোনো হুমকি দামকি নাই। আমি চাই ইনশাল্লাহ আমার ভাই আমার সাথে মঞ্চে এসে আন্দোলন সংগ্রামের একজন নেতা হিসেবে, সে একটা দলের কেন্দ্রীয় সদস্য, আমি তো একটা দলের প্রধান, সে সিনিয়র ভাই, কিন্তু তারা ক্ষমতার সময় বিএনপির দায়িত্ব পালন করেছে, সুযোগ সুবিধা পাইছে। কিন্তু আমরা ওই চরের পোলা হয়ে সামান্য একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে কিছুই পাই নাই, রক্ত দিয়েছি, আহত হয়েছি, রাজপথে
সাপের মতো শুয়েছিলাম মায়ের পরে, কিন্তু হাল ছাড়ি নাই। আর আমরা হাল ছাড়ি নাই বিজয়ী আজকের পরিবর্তন। কাজেই আশা করি একটা সৌজন্যমূলক সম্পর্ক আমার ভাইয়ের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাবো, এবং ইনশাল্লাহ তাকে চাক মার্কার প্রচার আমরা পাবো। আমার ভাইয়ের সাথে যারা আছেন, আমার আর রক্ত দেব, আমরা এই স্লোগান পরিবর্তন করতে চাই। আর কত রক্ত দেব ভাই? রক্ত তো দিয়েছি, আর কেন রক্ত দেব? আর এক ফোঁটা রক্ত দেব না, এবং কারো রক্ত ঝরতেও দেব না। আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ চাই, সহনশীলতার বাংলাদেশ চাই, আমরা একটা ঐক্যের বাংলাদেশ চাই, সংঘাত সহিংসতা নয়। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই আমরা লড়াইটা করেছিলাম। কাজে আর রক্ত আমরা দেব না, এবং কেন রক্ত ঝরতেও দেব না। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান যে আসুন আমরা সবাই মিলে এই গলাচিপা 10 মিনিটকে কিভাবে আমরা গড়ে তুলতে পারি, আমরা সেই আলাপ আলোচনা করি। হেলিকপ্টারে যাক আর জাহাজে যাক, একটা লোকের যোগ্যতা থাকলে সে জাহাজে যাইবে, কারো পকেটে পয়সা থাকলে সে বাসে যাইবে, কারো ব্যক্তিগত গাড়ি থাকলে সে গাড়ি নিয়ে যাইবে। এটা তো সমালোচনার বিষয় না, এটা হচ্ছে অন্যের উন্নতি দেখে যে সহ্য করতে পারে না, সে জ্বালা থেকে অনেক কথাবার্তা বলে। এই সমস্ত জ্বালাজালি এগুলো মানুষ ভালোভাবে নেয় না। কাজেই আমরা এই হিংসা বিদ্বেষ ভুলে যাই। এই নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি জনগণের ভোটের মধ্য দিয়ে এই এলাকার জন্য 5 বছরের জনপ্রতিনিধি নির্ধারিত হবে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কেমন প্রতিনিধি বানাবেন, কাকে প্রতিনিধি বানাবেন। আপনারা যদি, আমি পরিষ্কার বলছি যে আপনারা যদি চান আমি প্রতিনিধি হব, যদি না চান অন্য কাউকে চান অন্য কেউ হবে। তবে অনেক কথা বলা যায় না বলছি, তারপর আবার কিছু কথা না বললে আপনারা বুঝবেন না যে পিছন থেকে কি করতেছি। এই গলাচিপা 10 মিনায় 255টি মসজিদ মন্দিরে 2 লাখ 3 লাখ টাকা করে সরকারি বরাদ্দ এনেছে। এর আগে 50 বছর হয়েছে কিনা আমরা জানি না। এই গলাচিপা 10 মিনার এই বকুলবাড়িয়ারও আছে, জুয়েল ভাই বলবে বেশ কিছু কাঁচা রাস্তা ইটের সোলিং করার জন্য, কিছু পাকা রাস্তা যেটা পেজ উঠে গেছে, রাস্তার বেহাল দশা, রিপেয়ারিং এর বরাদ্দ 2 উপজেলায় এনে দিয়েছি। এই গলাচিপা 10 মিনার যারা যোগাযোগ করেছে, ঢাকা মেডিকেলে ভর্তি হতে পারে নাই, অন্য প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নিচ্ছে, আমার ব্যক্তিগত জায়গা থেকে মেডিকেলে ভর্তি থেকে শুরু করে আর্থিক সহযোগিতা যতটুকু পেরেছি আমরা করেছি। অনেকেই চাকরির বিষয়ে বলেছে, পরিষ্কারভাবেই বলেছি যে দেখেন এখন অন্তর্বর্তীকালীন সরকার, আগের মতো পরীক্ষা না দিয়ে একজনের পরীক্ষা আরেকজনে দিয়ে চাকরির সুযোগ নাই। কাজী অন্তত পরীক্ষাটা একটু ভালো করার চেষ্টা করেন, তারপরে কোনো জায়গায় যদি সুপারিশে কাজ হয় তাহলে আমরা সেখানে করব, কারণ অন্যের সুপারিশে কাজ হইলে আমাদের সুপারিশে হইতে হইবে অবশ্যই। আমরা সেইভাবে চেষ্টা করেছি। গলাচিপা মানুষের বহুল প্রত্যাশিত ব্রিজ, আশা করি নির্বাচনের আগে ইনশাল্লাহ এইটার কাজ শুরু হবে। নরুয়াবাগীর গোলখালির ব্রিজ সবকিছু হয়েছে, আংশিক কাজ অসমাপ্ত, এটাও ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তবে যেই পরিমাণে রাস্তাঘাটের বেহাল দশা, এটা 1 অর্থ বছরের বাজেটে এত রাস্তাঘাট দেয় না সরকার, বরাদ্দ দেয় না। কিন্তু আমরা তারপরেও চেষ্টা করেছি কিছু কাজ এই এলাকায় করা, বেশ কিছু মাদ্রাসা, স্কুলে, কলেজে ভবন বরাদ্দ দেওয়া, সেগুলো আমরা দিয়েছি। একটা মানুষকে হয়রানি করি নাই। আমাদের দলের নেতা কর্মীরা কাউকে পুলিশ দিয়ে ধরায় নাই, মামলা দেয় নাই। অনেকে মামলা বাণিজ্য করেছে, সভা সমাবেশে লোক নেওয়ার জন্য পয়সা নিয়েছে, চাপ দিয়েছে যে যদি মিছিলে লোক না নিয়ে আসে
ফেসিবাদের দোষর বলে আপনাদেরকে মামলা দেওয়া হবে, ডেভিল হান্টে ধরিয়ে দেওয়া হবে। এই ধরনের হুমকি দামকি দিয়েছে। কিন্তু গণ অধিকার পরিষদের গণচিপা 10 মিনার কোন নেতা কর্মী এইভাবে মানুষকে ব্ল্যাকমেইল করেছে, হুমকি দিয়েছে বলতে পারবেন না, কারণ এই রাজনীতি আমরা করি না। সর্বশেষ, যেহেতু আমরা তফসিল ঘোষণার পরে একটি নির্বাচনী নিয়ম নীতির মধ্যে আছি, আমাদের সকল নেতা কর্মী সহ সকলকে বলবো সংযত এবং সহনশীল আচরণ করুন। আমরা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিপ্রস্তর রচিত হয়েছে। আসুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক মত পথ ভুলে কিভাবে আমরা জনগণের কল্যাণ করতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি, সেই লক্ষ্যে কাজ করি। কিভাবে একটি উৎসব মুখর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারি, কিভাবে একটি ভয়মুক্ত পরিবেশ, মানুষ যেন আতঙ্কে না থাকে যে নির্বাচনী কেন্দ্রে ঝামেলা হবে, মিছিল মিটিংয়ে ঝামেলা হয়। কারণ গত 3টা নির্বাচন এই রকমের নির্বাচন হয়েছে। কাজী এইবার যেন এই রকমের নির্বাচন না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্ব জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনা, উৎসব মুখর পরিবেশ তৈরি করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।